Assalamu alaikum. Hello, my dear students. I hope you are well. I am also well by the grace of Almighty Allah. Today we are discussion about the grammar of voice change part 7. I think you are ready now. তো আশা করি তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। তো আজকের এই অ্যাক্টিভ টু প্যাসিভের অ্যাসার্টিভ সেন্টেন্সের আলোচ্য বিষয় হচ্ছে রুল বেসড। আমরা জানি আমরা প্রথম দিকে টেন্সের স্ট্রাকচার বেস শিখেছিলাম, পরবর্তী সময় গত ক্লাসে অর্থাৎ পার্ট 6-এ আমরা রুলস বেস স্টার্ট করেছি। তারই ধারাবাহিক আজকে পার্ট 7-এ অন্যান্য রুলস নিয়ে আলোচনা করব অ্যাসার্টিভের অ্যাক্টিভ টু প্যাসিভ সেন্সে। তো আজকে প্রথমে যে রুলসটা দেওয়া আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ইট ইজ বা ওয়াজ টাইম যুক্ত বাক্যের ক্ষেত্রে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা জানি ইজ থাকবে প্রেজেন্ট টেন্সে আর ওয়াজ থাকবে কি পাস্ট টেন্সে। অর্থাৎ প্রশ্ন যদি ইজ দেওয়া থাকে তাহলে সেই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর প্রশ্ন যদি ওয়াজ দেওয়া থাকে তাহলে সেই সেন্টেন্সটা কি পাস্ট টেন্স। তারপরে মূল টেন্সে পাস্ট টেন্স থাকলে আমরা ভয়েস টেন্সে কীভাবে চেঞ্জ করবো সেটা আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি বিগত ক্লাসে। তাহলে আমরা ইট ইজ বা ইট ওয়াজ, তবে শর্ত থাকতে হবে ইট ইজ বা ইট ওয়াজের সাথে কি আছে দেখো তো, টাইম উল্লেখ করা আছে। তার মানে ইট ইজ বা ইট ওয়াজের টাইমযুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। স্ট্রাকচারটা কি আছে, ইট ইজ বা ইট ওয়াজ টাইম, মানে প্রশ্নের মধ্যে এটা থাকতে হবে মাস্ট। এখানে ইট ইজ টাইম থাকতে পারে অথবা ইট ওয়াজ টাইম থাকতে পারে, প্লাস ফর প্লাস অবজেক্ট টু সাবজেক্ট যেটা আমরা আগের সেন্সে শিখেছিলাম, প্লাস টু বি প্লাস ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আমরা ভয়েসের ক্ষেত্রে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এটাই জানি, প্লাস এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে। এখানে একটা বিষয় আছে, এই ফরের জায়গায় যদি কেউ অনেকে দ্যাট বা হোয়েন লেখে, আবার এই টু বির জায়গায় অনেকে শুড বি লেখে, তোমরা যদি ওই সেন্সে করতে চাও সেটাও রাইট, বাট আমি সহজ হয় এটা, যেহেতু দ্যাট বা হোয়েনে কিছু ক্যাপশন আছে বা কন্ডিশন আছে, বাট ফর ক্ষেত্রে অলওয়েজ ফর থাকলো, টু বি অলওয়েজ টু বি থাকলো, সেক্ষেত্রে বুঝতে কোনো সমস্যা হবে না। আমরা একটা এক্সাম্পল ফলো করি যেটা বোর্ডে ইতিমধ্যে উপস্থাপন করা আছে, তোমরা ভালো করেই লক্ষ্য করছো। ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক। তাহলে আমি শিওর হইলাম কেমনে, এই সেন্টেন্সটা এই রুলসেই যাবে, শিওর হইলাম এখানে ইট ইজ টাইম দেওয়া আছে। যদি এখানে ইট ওয়াজ টাইম দেওয়া থাকতো তাও কিন্তু এই স্ট্রাকচার বা এই রুলস অনুযায়ী সলভ হইতো। তাহলে আমরা রুলস অনুযায়ী সলভ করার ট্রাই করি। ইট ওয়াজ টাইম বা থাকুক বা ইট ইজ টাইম থাকুক, যাই থাকবে আমি সেটা পুনরায় লিখব। অ্যান্সারের ক্ষেত্রে সেটা পুনরায় লিখতে হবে, যেহেতু প্রথমে দেওয়া আছে ইট ইজ বা ইট ওয়াজ টাইম। তাহলে প্রশ্নে পেয়েছি ইট ইজ টাইম, সুতরাং আমিও অ্যান্সারে কি লিখবো, ইট ইজ টাইম। প্লাস সূত্র কি বলতেছে, ফর, তাহলে আমি সূত্র অনুযায়ী ফর লিখবো। তারপরে কি লিখতেছে সূত্র অবজেক্ট টু সাবজেক্ট, তাহলে এই টাইম পর্যন্ত আমার বাদ হয়ে গেল, তো আমি তো লিখে ফেলেছি। একটু অংশে আমার অবজেক্ট কি আছে, অবশ্যই দ্য ওয়ার্ক, তাহলে কি ফর দ্য ওয়ার্ক। এরপরে কি আছে টু বি, সূত্র অনুযায়ী আমাকে কি লিখতে হবে, টু বি। তারপরে কি আছে ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ভার্ব বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই পোস্টের মধ্যে ভার্ব ছিল কে, এক্স্যাক্টলি ডু, তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, ডান। অর্থাৎ অ্যান্সার হবে কি, ইট ইজ টাইম ফর দ্য ওয়ার্ক টু বি ডান। দ্যাটস অল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরবর্তী সেন্টেন্সটা যাই, বুঝার জন্য একটু ক্লিয়ার করে রাখি। পরবর্তী রুলসটা কি আছে, দ্যাট যুক্ত কমপ্লেক্স, দ্যাট যুক্ত কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্যের ক্ষেত্রে। অর্থাৎ আমরা জানি দ্যাট ইজ এ লিঙ্কার, অর্থাৎ দ্যাট একটা কি লিঙ্কার ওয়ার্ড। এইখানে দ্যাট অথবা অ্যান্ডও হইতে পারে, দ্যাট অথবা অ্যান্ড যুক্ত কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্যের ক্ষেত্রে আমরা কিভাবে সেই বাক্যটি প্যাসিভ করব। তাহলে এখানে একটা স্ট্রাকচার বা রুলস দেওয়া আছে, তোমরা একটু ফলো করো। দ্যাটের পূর্বের অংশ, দ্যাটের পূর্বের অংশ অবজেক্ট টু সাবজেক্ট প্লাস ভয়েস টেন্স অনুযায়ী এবি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস টু প্লাস সাবজেক্ট টু অবজেক্ট। দিস ইজ দ্য ফার্স্ট পার্ট, অর্থাৎ এটা কিন্তু দুইটা পার্টে করতে হয়। এটা হচ্ছে প্রথম অংশ। এবার আসো দ্যাট, দ্যাটের আগের অংশের স্ট্রাকচার কিন্তু এটা। এবার দ্যাটের পরের অংশ, দ্যাট প্লাস পরের অংশের অবজেক্ট টু সাবজেক্ট প্লাস ভার্ব ভয়েস টেন্স অনুযায়ী এবি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট টু অবজেক্ট। এখানে ভি মানে কিন্তু ভয়েস টেন্স, এখানে ভি মানে কি
ভি টেন্স মানে হচ্ছে ভয়েস টেন্স, এটা বুঝতে হবে। এক্ষেত্রে আমরা এক্সাম্পলটা একটু যদি ফলো করি তাহলে বুঝতে পারবো। নিচে একটু এক্সাম্পলটা ফলো করি। আই নো দ্যাট, আমাদের রুলস কিন্তু কি ছিল, দ্যাট যুক্ত কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্যের ক্ষেত্রে। তাহলে এখানে কি প্রশ্নের মধ্যে কি পেয়েছি আমি, দ্যাট। এক্স্যাক্টলি, যখন তুমি প্রশ্নের মধ্যে দ্যাট পাবা, ওই সকল বাক্যকে যখন প্যাসিভ করতে বলবে তখনই কিন্তু তুমি এই রুলস অনুযায়ী কাজ করবা। আর আমি কিন্তু প্রত্যেকটা রুলসের ক্যাপশন ম্যান্ডেটরি করে দিয়েছি, যেন এটা থাকলে ওটা হবে, তুমি যেন সহজে বুঝতে পারো। এটা থাকলে ওই রুলসে যাবে, এখানে দ্যাট থাকলে কিন্তু এই রুলসে যাবে। এখন ভালো করে ফোকাস করো, এই দ্যাটের আগে একটা অংশ আছে এবং দ্যাটের কি পরে একটা অংশ আছে। তাহলে আগের অংশের কাজ তোমাকে আগে করতে হবে, আর পরের অংশের কাজ তোমাকে কি করতে হবে, পরে করতে হবে। এইভাবে করলে সহজ। আরও একটা প্রসেসে করা যায়, আমি সেই প্রসেসে না গেলাম, বাট এইটা আমার সেন্সে সহজ লাগে, স্টুডেন্টের ক্ষেত্রে বুঝতে সহজ হয়, যার কারণে আমি এই সেন্সটাই করছি। তাহলে আমরা দ্যাটের আগের অংশে প্রথমে কাজ করি। তাহলে আগের অংশের স্ট্রাকচার কিন্তু প্রথম লাইনে দেওয়া আছে, এখানে লেখা আছে দ্যাটের পূর্বের, পূর্বের মানে তো আগের, আমরা জানি দ্যাটের পূর্বের অংশে, দ্যাটের পূর্বের অংশ অবজেক্ট টু সাবজেক্ট। দ্যাটের পূর্ব অংশে কে, এতটুকু, এর মধ্যে অবজেক্ট খুঁজতে হবে। এখন যদি তোমরা ভালো করে খেয়াল করো, এখানে আই কি সাবজেক্ট, নো কি ভার্ব। এই ভার্বের পরে তার কোনো অবজেক্ট দেওয়া আছে, এই জায়গাটা কিন্তু একটা শূন্য স্থান বা একটা চিহ্ন, এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই। যেমন ধরো বাক্যটা হইতে পারতো আই নো হিম, আমি তাকে চিনি বা জানি। তাহলে এখানে কিন্তু আই ছিল সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, আর হিম কি অবজেক্ট। বাট এখানে কিন্তু আই নো দেওয়া আছে, তারপরে কিন্তু দেওয়া নাই, তারপরে সরাসরি লিঙ্কার দ্যাট। এইটা বুঝতে হইলে আমাকে একটু এদিকে আসতে হবে। এই বক্সটা আমরা একটু খেয়াল করি। অবজেক্ট যদি অসম্পূর্ণ হয় তাহলে ব্যক্তির ক্ষেত্রে পিপল এবং বস্তুর ক্ষেত্রে ইট ধরতে হয় সাবজেক্ট হিসেবে। এখানে অসম্পূর্ণ বলতে যে আমি এভাবে লিখি, অবজেক্ট যদি না থাকে, একবার ডিরেক্টলি লিখি বোঝার সুবিধার্থে, অবজেক্ট যদি না থাকে তাহলে ব্যক্তির ক্ষেত্রে অবজেক্ট ধরতে হবে কি পিপল, এবং বস্তুর ক্ষেত্রে অবজেক্ট ধরতে হবে কি ইট। এগুলো ধরবো কি বলতো, সাবজেক্ট হিসেবে। আমরা জানি অবজেক্টটাই সাবজেক্ট হয়, আমরা জানি অবজেক্টটাই সাবজেক্ট হয়। সেক্ষেত্রে অবজেক্ট যদি প্রশ্নে না পাই আমরা, তাহলে ব্যক্তিকে বোঝালে সাবজেক্ট ধরবো পিপল, আর বস্তুকে বোঝালে সাবজেক্ট ধরবো কি ইট। তাহলে আমরা এই বাক্যে চলে আসি। আই নো, আই নো দ্বারা কিন্তু আমি জানি। তাহলে আমি কি জানি, আমি যা জানি তা অবশ্যই কোনো না কোনো বস্তুকে রেফার করে। এখানে কিন্তু আই নো হিম যায়, আই নো হিম বলতে কিন্তু এখানে কিন্তু আই নো অ্যাবাউট দিয়ে কিন্তু আমি যে কোনো বিষয় সম্পর্কে লিখতে পারতাম, অথবা কোনো বস্তু কোনো ঘটনা নিয়ে লিখতে পারতাম। আমি ওই ব্যক্তিকে জানি বলতে ব্যক্তির কোনো না কোনো বিষয় সম্পর্কে জানি, সেই বিষয়টা কিন্তু বস্তুবাচক বিষয়। এক্ষেত্রে খেয়াল করতে হবে, তাহলে আই নোর পরে কিন্তু কোনো না কোনো একটা বস্তুবাচক অবজেক্ট থাকতে পারতো। আর আমি যদি ব্যক্তিবাচক ধরে নিই তাহলে আমাকে হিম ধরলে আমাকে হিসি দিয়ে স্টার্ট করতে হবে। বাট এখানে কিন্তু বস্তুবাচক বোঝাচ্ছে বিধায় আমি এখানে অবজেক্ট ধরবো কি ইট। অবজেক্ট কি ধরবো, ইট। এবার আসো আই নো, নো নো কোন রূপ, ভার্বের মূল রূপ না পাস্ট রূপ। আমরা জানি নো এর পাস্ট রূপ হবে নোন, তার মানে নো মূল রূপে আছে। তাহলে মূল রূপ থাকা মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট থাকা টেন্স মানে হচ্ছে বয়েজের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে ভাবতে হবে। তো দেখো দ্যাটের পূর্বের অংশে অবজেক্ট টু সাবজেক্ট, আমি অবজেক্ট ধরে নিছি বস্তুবাচক হিসেবে ইট। ভয়েস টেন্স অনুযায়ী এবি, তার মানে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আমরা জানি ভয়েস টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব কি থাকে, এবি মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব থাকে এম ইজ আর, তাহলে এটার সাথে ম্যাচ করে কি ইজ। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এটা কিন্তু আমি ভয়েস স্ট্রাকচার অর্থাৎ ভয়েস টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট থেকে আমি নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম, কারণ এখানে ভার্বের মূল রূপ যেহেতু আছে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট কি রেফার করে। এবার আসো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, নোন। তারপর আসে কি টু, সূত্র অনুযায়ী কি আসবে, সূত্র অনুযায়ী আসবে টু। এখানে বাই আসলো না কেন প্রশ্ন হতে পারে, যেহেতু বাইয়ের কাজটা আমাকে দ্বিতীয় অংশে করতে হবে, তাই এখানে বাই না নিয়ে এসে আমি সরাসরি টু আসলাম। আমরা জানি এতদিন আমরা বাই নিয়ে চর্চা করেছিলাম টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। এবার আসে টু, সূত্র অনুযায়ী কি আসলো টু। এবার আসে সাবজেক্ট টু অবজেক্ট, সাবজেক্ট কি ছিল আই, আমরা জানি আয়ের অবজেক্ট কি হবে মি। এই পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যেহেতু দ্যাটের পূর্ব অংশে আমি কাজ করলাম। এবার আমি দ্যাটের পরের অংশে কাজ করবো। তাহলে সূত্র কি বলে, দ্যাট লিখতে হবে এখন। তাহলে আমি কি লিখবো এখন, দ্যাট। দ্যাটের পরে পরের অংশের অবজেক্ট টু সাবজেক্ট, তাহলে দ্যাটের পরের অংশ খুঁজো তো। এই যে শি থট মি, এতটুকুই কিন্তু ছিল দ্যাটের পরের অংশ। শি থট মি, এই ছিল কিন্তু দ্যাটের পরের অংশ। তো পরের অংশের সাবজেক্ট কে
মি দেওয়া আছে, তাহলে মি হলে কি হবে এখানে আবার আই, অবজেক্ট টু সাবজেক্ট কি হবে আই, এই যে দ্যাটের পরের অংশের অবজেক্ট টু সাবজেক্ট সূত্র বলতেছে। তারপরে আবার ভয়েস টেন্স অনুযায়ী এবি, তাহলে ভয়েস টেন্স এখানে কি আছে, এখানে তো কোনো সাহায্যকারী ভার্ব নাই, বাট এই অংশটা কোন অংশ, কোন টেন্স, সেই টেন্স অনুযায়ী কিন্তু আমার ভয়েস টেন্স অনুযায়ী এবি নিয়ে আসতে হবে। এই অংশটা আমরা জানি থিঙ্কের পাস্ট ফর্ম কি থট, যখন কোনো প্রশ্নের সাহায্যকারী ভার্ব পাবে না তখন কিন্তু মূল ভার্বের দিকে ফোকাস করবে। এখানে মূল ভার্ব কি রূপে আছে, পাস্ট ফর্মে আছে। আমরা জানি থিঙ্কের পাস্ট ফর্ম কি থট, তাহলে ভয়েসের পাস্ট ইনডিফিনিটে আমরা অক্সিলারি ভার্ব কি পাই, যেহেতু এটা থট মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ভয়েস টেন্সের পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা সাহায্যকারী ভার্ব কি পাই, এক্স্যাক্টলি রাইট, ওয়াজ বা ওয়ার। আই এর ক্ষেত্রে তো আর ওয়ার হবে না, আই এর ক্ষেত্রে কি হবে ওয়াজ, তাহলে কি হবে দ্যাট আই ওয়াজ। এরপরে কি আসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেহেতু এখানে থট দেওয়া আছে তার মানে থিঙ্কের পাস্ট ফর্ম থট, আমরা জানি থিঙ্কের পাস্ট পার্টিসিপল ফর্মও কি হবে থট হবে, সেক্ষেত্রে কি হবে আমি থট লিখে ফেললাম, আই দ্যাট আই ওয়াজ থট, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার আসছি বাই, সূত্র অনুযায়ী কি আসবে বাই, জায়গা নেই যেহেতু তাই একটু ছোট করে লিখতে হচ্ছে, বুঝে নিতে হবে, সূত্র অনুযায়ী বাই আসবে। তারপরে সাবজেক্ট টু অবজেক্ট, সাবজেক্ট কি ছিল শি, আমরা জানি শি এর অবজেক্ট ফর্ম কি হবে হার, দ্যাটস অল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রয়োজনে বারবার রিভিউ করে দেখতে হবে এটা বুঝতে হলে। এটা খুব একটু ক্রিটিক্যাল সেন্টেন্স, বাট কিন্তু বুঝতে পারলে পার্ট বাই পার্ট, দ্যাটের পূর্বের অংশে একবার কাজ করবা, দ্যাটের পরের অংশে একবার কাজ করবা, দুটো কিন্তু আলাদাভাবে স্ট্রাকচার একসাথে দেওয়া আছে, বুঝে নিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা আরেকটা রুলসে চলে যাই, তাহলে মোটামুটি আমরা অ্যাসার্টিভ পারবো। আমি আবারও বলি অ্যাসার্টিভে কিন্তু অনেকগুলো নিয়ম আছে, আমি কিন্তু প্রথম 9টি স্ট্রাকচার দেখানো হয়েছে, যার ফলে দেখা গেছে কি এই 9টার পাশাপাশি এটাই হচ্ছে লাস্ট স্ট্রাকচার, সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট বা ডাবল অবজেক্ট। ডাবল অবজেক্ট মানে কি দুইটা অবজেক্ট যুক্ত বাক্যের ক্ষেত্রে, ফ্যাক্টিটিভ অবজেক্ট বা ডাবল অবজেক্ট যুক্ত বাক্যের ক্ষেত্রে। এখানে এটাই কিন্তু সবচেয়ে বেশি তোমাদের প্রশ্নে পরীক্ষায় আসবে, পরীক্ষায় প্রশ্ন হিসেবে কিন্তু এই রুলসটা সবচেয়ে বেশি আসবে। ফ্যাক্টিটিভ অবজেক্ট আমরা জানি ফ্যাক্টিটিভ অবজেক্টগুলো আসলে কি, সিলেক্ট, নমিনেট, ইলেক্ট, কল, এগুলো কি ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে আমরা স্ট্রাকচারটা লিখি, স্ট্রাকচারটা হচ্ছে প্রথম অবজেক্ট টু সাবজেক্ট প্লাস ভয়েস টেন্স, বিটি মানে কি ভয়েস টেন্স অনুযায়ী এবি, এবি মানে সাহায্যকারী ভার্ব আমরা জানি, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস দ্বিতীয় অবজেক্ট, সরাসরি দ্বিতীয় অবজেক্ট প্লাস বাই প্লাস সাবজেক্ট টু অবজেক্ট। অর্থাৎ এটাই সবচেয়ে সিম্পল রুলস, এটা যদি ভালো করে ফোকাস করতে পারো তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। আমরা একটা এক্সাম্পল ফলো করি, যেমন ধরো উই মেড হিম, যেহেতু এখানে সিলেক্ট দেওয়া আছে আমরা সিলেক্ট দিতে পারি, উই সিলেক্ট হিম। এখানে হি দিয়েও দিতে পারে, যেহেতু আমি মুখে বলতেছি উই, সেক্ষেত্রে আমরা উই দিয়ে আবার লিখি, উই সিলেক্ট হিম ক্যাপ্টেন। এটা কি করতে বলছে প্যাসিভ। তাহলে আমরা একটু ভালো করে ফোকাস করি, আমার সূত্র কি বলতেছে প্রথম অবজেক্ট টু সাবজেক্ট। এখানে ফ্যাক্টিটিভ অবজেক্ট অনেকে নাও চিনতে পারো, কিন্তু একটা বাক্য দেখলে তো বুঝতে পারবা ডাবল অবজেক্ট মানে কয়টা অবজেক্ট থাকবে, দুইটা অবজেক্ট থাকবে। এখন দুইটা অবজেক্ট চিনতে হলে তোমাকে আগে বাক্যে ভার্ব খুঁজতে হবে। এই বাক্যের মধ্যে ভার্ব কে আছে দেখো তো ভালো করে, এই বাক্যের মধ্যে ভার্ব কে আছে ভালো করে ফলো করো। এই বাক্যের মধ্যে ভার্ব আছে কিন্তু সিলেক্টেড, কি আছে সিলেক্টেড। এখানে তো আমি সিলেক্টেডও লিখি, সিলেক্ট বা সিলেক্টেড একই জিনিস, একটা প্রেজেন্টের একটা পাস্ট টেন্স। এখানে ভার্বকে সিলেক্টেড। আমরা জানি ভার্বের পরের অংশ, এই বাক্যগুলো কিন্তু অনেক বড় হয়। ভার্বের পরের অংশ যদি থাকে, ভার্বের পরের অংশ হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। এখানে অবজেক্ট কয়টা, হিম একটা, ক্যাপ্টেন একটা, তাহলে হিম হচ্ছে প্রথমটি আর ক্যাপ্টেন কি দ্বিতীয়টি। এখানে কিন্তু হিম দিয়ে বাক্য শেষ হইতে পারতো, উই সিলেক্ট হিম শেষ হইতে পারতো, বাট শেষ নয় কিন্তু অতিরিক্ত আরেকটা অবজেক্ট দেওয়া আছে ক্যাপ্টেন, তার মানে কি দুইটা অবজেক্ট মিলেই কিন্তু এই বাক্যটা হচ্ছে, এটাকে ডাবল অবজেক্টও বলা যায়। সেক্ষেত্রে আমার সূত্র কি বলে প্রথম অবজেক্ট টু সাবজেক্ট, তাহলে প্রথম অবজেক্ট কাকে পেয়েছি হিম, হিমকে সাবজেক্ট করলে কি হচ্ছে হি,
তারপরে কি ডাবল অবজেক্ট, তারপরে কি ভয়েস টেন্স অনুযায়ী এবি। আমরা জানি এই বাক্যটা কোন টেন্স, যেহেতু সিলেক্টেড লেখছি, শুধু সিলেক্ট থাকলে কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট হইতো, যেহেতু সিলেক্টেড লেখছি তার মানে কি এটা পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট এটা মূল টেন্সে আছে, তাহলে ভয়েস টেন্সের পাস্ট ইনডিফিনিট আমরা সাহায্য করি এবার কি পাই, ওয়াজ অথবা ওয়ার, তাহলে হির সাথে কি ম্যাচ করবে, ওয়াজ, হি ওয়াজ। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বিপিপি ফর্ম মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এখানে সিলেক্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু সিলেক্টেড, সিলেক্টেড, সেক্ষেত্রে কিন্তু এখানে সিলেক্টেডই থাকবে। তারপরে কি আছে, দ্বিতীয় অবজেক্ট, মনে রাখতে হবে ভার্বের কাজ করার পরে দ্বিতীয় অবজেক্টটা লিখে ফেলতে হবে। তো দ্বিতীয় অবজেক্ট কি আছে এখানে, ক্যাপ্টেন। সূত্র কি বলতেছে, বাই, তাহলে বাই। তারপরে কি আছে, সাবজেক্ট হবে, এখানে সাবজেক্ট কি আছে, উই, তাহলে উই হয়ে যাবে কি, আস। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই জায়গাটায় যদি ক্যাপ্টেনের পরে ফর আওয়ার ন্যাশনাল টিম এইভাবে থাকতো, তাহলে এখানেও কিন্তু ফর আওয়ার ন্যাশনাল টিম থাকতো। অর্থাৎ প্রিপোজিশন দিয়ে যদি এখানে অনেক বড় কিছু থাকতো, আমি যদি একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি, ক্যাপ্টেনের পরে যে এক্সটেনশন ফর আওয়ার টিম ধরো, তাহলে এখানেও কিন্তু সিলেক্টেড বাই আসের পরে আমি লিখতাম কি, ফর আওয়ার টিম। আধুনিক নিয়ম হচ্ছে এটা প্রথমেও লেখা যায়, বাট এখানে শেষে লেখাটাই শ্রেয়। অর্থাৎ মনে রাখবা ডাবল অবজেক্ট বাক্যে ফর দিয়ে, ইন দিয়ে, অ্যাবাউট দিয়ে অনেক বড় একটা অংশ থাকতে পারে, সেক্ষেত্রে তুমি দুইটা অবজেক্টকে আলাদা করার পরে, এটার কাজ করার পরে সেই যেখান থেকে প্রিপোজিশন শুরু হবে বড় অংশ, ওটাকে হুবহু পরে তুমি বসিয়ে দিবা, আগে সিস্টেম অনুযায়ী এতটুকু কাজ করবা। মানে এক্সটেনশন থাকলে এখানে সূত্র লেখা যায়, অবজেক্ট সাবজেক্ট টু অবজেক্ট, বাই সাবজেক্ট টু অবজেক্টের পরে কি এক্সটেনশন। অর্থাৎ কি এখানে তোমাকে যদি অনেক বড় অংশ থাকে, সেই অংশটা কি তুমি পরে বসায় দিবা, তবে মাস্ট এটা কিন্তু কোনো না কোনো প্রিপোজিশন যুক্ত থাকবে। প্রশ্নের মধ্যে তুমি যদি দ্বিতীয় অবজেক্টের পরে যদি প্রিপোজিশন যুক্ত অনেক বড় অংশ পাও, অ্যান্সার করার পরে সেখানে অবজেক্ট টু সাবজেক্ট টু অবজেক্ট লেখার পরে তারপরে সেই প্রিপোজিশন থেকে বড় অংশ হুবহু লিখে দিবে, এটা কোনো চেঞ্জ করা দরকার হবে না। তারপরও তোমাদের এই রুলসটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, এটা থেকে অনেক কোশ্চেন হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।